আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট, সংবিধান সংস্কারের সংসদের জন্য সময় ৯ মাস, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ। গণভোটে পাস হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, প্রতিক্রিয়ায় বিএনপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত, বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, মন্তব্য এনসিপির। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময়। ঐকমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে। অহেতুক নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন বিদেশি পর্যবেক্ষক চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী আমলের ভোট নিয়ে ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর অসন্তোষ। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কমানোর আহ্বান বিজিএমইএর। নেতারা বললেন ২০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী হারিকেন মেলিসা। হাইতি, জ্যামাইকা এবং ডমিনিকান রিপাবলিকে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। সংবিধানের সাথে জড়িত ৪৮টি বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অধীনে গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে জুলাই সনদ, জানিয়েছে ঐকমত্য কমিশন। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের তর্ক বিতর্কের সমাপ্তি হলো। ৮৪টি প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত ৪৮টি বিষয় বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আদেশের অধীনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই আদেশ অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হবে। ৯টি অনুচ্ছেদ অর্থাৎ ভাষা, মূলনীতি, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধন, সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ, অপরাধ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ও বাংলাদেশের নাগরিকের পরিচয় গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে। গণভোটের ফলাফলের পর গেজেট প্রকাশের পর কার্যকর হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। দুটো বিকল্প সরকারের হাতে আছে। এর দুটো বিকল্পেরই কিছু কিছু জিনিস এক, সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। ধোঁয়াশা কাটে গণভোট আয়োজনীয়। সংসদ নির্বাচনের আগে বা ওই দিনই গণভোটের সুপারিশ করেছে কমিশন। প্রশ্ন থাকবে একটি, উল্লেখ থাকবে না নোট অফ ডিসেন্ট। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যালট ও গোপনে অনুষ্ঠিত হবে গণভোট। এই বিষয়ে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করবে। আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। সুপারিশে বলা আছে, নির্বাচিত সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে। সংসদে নির্বাচিত প্রতিনিধি এবং সংবিধান সংস্কার পরিষদ আলাদাভাবে শপথ নেবে। সংস্কার পরিষদকে ২৭০ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ। আলী রিয়াদ জানান, সংসদ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন নেই। সংস্কারের পর পরবর্তী ৪৫ কার্যদিবসের মধ্যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ
270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে। এদেশের গণমাধ্যমগুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুপারিশমালা হস্তান্তর করেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের সূচনা হবে। রাষ্ট্র সংস্কারে 9 মাসের দীর্ঘ আলোচনা শেষে গেল 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ইস্যুতে সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল। সনদ স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয় আছে কয়েকটি রাজনৈতিক দলেরও। নানা তর্ক বিতর্কের পর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। জুলাই সনদ প্রক্রিয়ার শুরু থেকেই দীর্ঘ প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য। জুলাই সনদকে ঐতিহাসিক পরিবর্তন উল্লেখ করে প্রধান উপদেষ্টা এর সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। এটা ঐতিহাসিক পরিবর্তন, তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মুক্ত স্বদেশে একটু নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর লক্ষ্যে, এক নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যে ব্যাপক ভিত্তিক সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনা এবং কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, তার প্রাথমিক অধ্যায় আজ এ পর্যায়ে একটা ধাপ অতিক্রম করল। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যের বদলে অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, নিজেদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক কিছুই নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো আলোচনায় বিএনপির অবস্থানের পরিবর্তন হবে না। অন্যদিকে নভেম্বরে গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে কমিশনের আলোচনায় ঐকমত্যে পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই গণভোট কবে কিভাবে তা নিয়ে ছিল ভিন্ন মত। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের বক্তব্য ঘিরে খানিকটা বিভ্রান্তিও ছড়িয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপযুক্ত সময়ে অথবা নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, নিম্নকক্ষের সংখ্যানুপাতে উচ্চকক্ষ নির্ধারণের মতো বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অনেক কিছুই চাপিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে।
যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। বিএনপির এই নেতার মতে সংসদের প্রথম 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার সম্পূর্ণ করার বাধ্যবাধকতা হাস্যকর। এই যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করেন। আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা করেননি, নেগেটিভ কথা বলেন। এদিকে দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ বা নিশ্চয়তা পাওয়ার পরই সনদে স্বাক্ষর করবে তার দল। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পর্যবেক্ষণের আড়ালে বিদেশি কেউ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে বিদেশিদের প্রশ্ন না থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ থাকবে। জানান, ঢাকা বেইজিং সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্য কারো উদ্বেগের কিছু নেই। সব পরাশক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ। আর সুযোগ পেয়েও আওয়ামী আমলের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করায় নিজের অসন্তোষও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি সিনেট শুনানিতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আমার তো মনে হয় না, যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে, সেই স্বার্থ আমাদেরকে সমন্বয় রাখতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশিদের শঙ্কা নেই দাবি করে আগ্রহী রাষ্ট্র ও সংস্থা চাইলে পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে বলে জানান উপদেষ্টা। নির্বাচন কমিশন এটি দেখভাল করলেও এই অজুহাতে কেউ যেন অহেতুক বিতর্ক তৈরি করতে না পারে সেই ভাবনার কথাও বলেন তৌহিদ হোসেন। আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, ইইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। সম্প্রতি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে ভারত। দিল্লি সফররত সাংবাদিকদের কাছে এই অবস্থান দেশটির পররাষ্ট্র সচিব স্পষ্ট করলেও গেল 3 নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করাই হতাশার কথা জানান তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিপূর্ণ, ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেন। আসে ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গ। জাকির নায়েককে দেওয়া হয়েছে বলে আমি জানি না। তৌহিদ হোসেন বলেন, সমস্যার সৃষ্টি হয় এমন কাউকে জাতিসংঘের মিশন প্রধান হিসেবে ঢাকা চায় না। সমস্যার সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, এরকম কেউ আসবে না। বাংলাদেশের শ্রমবাজার ফের চালুর চেষ্টা বাহরাইন সফরে করার কথাও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মাহফুজ বিশু, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের ৪র্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে।
2009 সালে ক্ষমতা গ্রহণের পর আপিল বিভাগের এক রায়ের আলোকে তড়িঘড়ি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের 13 সংশোধনী বাতিল করে আনা হয় 15 সংশোধনী। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। এরই প্রেক্ষিতে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের 4র্থ দিনের শুনানি হয়। এদিন তত্ত্বাবধায়ক ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, এই ব্যবস্থার ধারণা একদমই ব্যতিক্রম। রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে বাস্তবায়ন কবে? সাংবাদিকদের এমন প্রশ্নে শিশির মনির বলেন, সংসদ বিলুপ্তির বিষয় না থাকায় আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে, নতুন পার্লামেন্ট হবে। নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হয়। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 20 থেকে 300 জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করলে পোশাক শিল্পে অস্থিরতা বাড়বে। সেক্ষেত্রে উদ্যোক্তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে বলে মনে করে বিজিএমইএ। বলা হয়, সংশোধিত শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাতেও ঘাপলা রয়েছে। সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। উদ্যোক্তারা জানান, এলডিসি উত্তোলন 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার বিকল্প নেই। পোশাক খাত বলা যায় রপ্তানি বাণিজ্যের প্রাণ। এই খাত থেকে আসে মোট রপ্তানি আয়ের 80%। মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের সার্বিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। গুরুত্ব পায় ট্রেড ইউনিয়ন, শ্রম আইন, এলডিসি থেকে উত্তোলন সহ ব্যবসার নানা দিক। বলা হয়, শ্রম সংশোধিত অধ্যাদেশে 20 থেকে 300 জন হলেই ট্রেড ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে। এটি হলে পোশাক শিল্পে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। বিদেশিদের পরামর্শে এমন বিধান বলেও জানান সংগঠনের সভাপতি। শ্রমিকের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন, তারাই এটার ভিতরে থাকুক। আমরা চাই না জুট ব্যবসায়ীরা, একদম স্পেসিফিক বলছি, জুট ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাক। কোনো বাড়িওয়ালা যদি ইল মোটিভ থাকে, এই 20 জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন। 300 শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র 20 জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না। জানানো হয়, খসড়া আইনে শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারী কথাটি একসঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে 2 স্তরে বিভাজন তৈরি হতে পারে। সুবিধা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। বলা হয়, 40 বছরে মাশুল বেড়েছে 308%। এতে কমছে উৎপাদন সক্ষমতা। পৃথিবীতে 403টা পোর্টের যে রেটিং, তার মধ্যে চট্টগ্রাম পোর্টের রেটিং হচ্ছে 357। আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে পোর্টের ইফিসিয়েন্সি বৃদ্ধি করেন, তারপরে আপনারা ক্রমান্বয়ে ট্যারিফ বৃদ্ধি করেন, সেটা 10% হতে পারে, 41% না। জ্বালানি নিরাপত্তা নেই। গাজীপুর সহ শিল্প এলাকায় আগের তুলনায় বেড়েছে লোডশেডিং। উদ্যোক্তারা বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখনো ব্যয় হয় 7 থেকে 12 ঘন্টা। কোনো দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি FTA অথবা PTA করা যায়নি। এমন অবস্থায় এলডিসি উত্তোলন হলে পোশাক শিল্পে বিরূপ প্রভাব পড়বে। অনুসন্ধানে পাওয়া গেছে 905টা ট্রেড ইউনিয়ন যে প্রতিষ্ঠানগুলিতে ছিল ওইগুলি ইন্তেকাল করছে, মানে ওইগুলির অস্তিত্ব নাই। তাহলে 1400 থেকে 905টা যদি না থাকে, বাকিদের অবস্থা কি? শ্রমিক নেতৃবৃন্দ যারা ট্রেড ইউনিয়ন করে, প্রকৃত শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করলে এইভাবে হতো না।
কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু মোর দেন 45% ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্য রিজন ইজ হোয়াট? রিজন কিন্তু ইনফ্লেশনের জন্য ডিমান্ড কমে গেছে, রিজন হলো ইলেকট্রিসিটি এনাফ পাচ্ছে না। ইউএস ট্যারিফ কার্যকরের পর বাংলাদেশের অবস্থা জানতে দরকার আরও অন্তত 6 মাস। সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য, উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার নিয়েছে, ওনাকে সময় দেন না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সংশোধিত আরপিও অনুযায়ী জোটভুক্ত নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাতিলের দাবিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিকেলে সচিবালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের হাতে এই সংক্রান্ত চিঠি তুলে দেন। পরে উপদেষ্টার সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, আরপিও সংশোধনীর আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই বিধানটির বিষয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। বহু দলের, বহু আদর্শের, বহু মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে সেই জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় এবং সমগ্র জাতির পক্ষে কথা বলা যায়। সেই জন্য আমরা মনে করি যাতে নিবন্ধিত রাজনৈতিক দল যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের প্রতীকে অথবা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা, সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা হোক। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারিত না হলে যে কোনো সময়ে আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই যারা এই প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করতে চায় তাদের খুঁজে বের করার তাগিদ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের পর সরকারের ওপর আস্থা রাখা কঠিন বলে মন্তব্য করেন এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তারা দাবি করেন, গণভোট আগেই হতে হবে। একই দিনে নির্বাচন হলে ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থীরা সনদের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারদেরকে চায় না, যাদের ক্ষোভ অভ্যুত্থানে শহীদ পরিবারকে অবহেলা করেছে অন্তর্বর্তী সরকার। এই ইনুস সরকার থাকতেই আমি এই শহীদের আহতদের বিচার চাই। আমরা ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত পাইনি। জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন, এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন। বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকের পর সরকারের উপর আস্থা রাখা কঠিন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও কথা বলেন তারা। গত লন্ডন বৈঠকের পরে এই সরকারকে আর খুব বেশি আমরাও তো আস্থায় নিতে পারছি না। যেসব জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এই সরকার লন্ডন বৈঠকের পরে এখন সেই নোট অফ ডিসেন্টের বাইরে গিয়ে বিএনপি চিন্তার বাইরে গিয়ে এটা কিছু করবে, সেটা আমার মনে হয় পারবে না। সবাই কিন্তু নির্বাচনের পক্ষে, তো এই জন্য সংস্কার এবং বিচার এগুলো করুন এবং এরপরে নির্বাচনদের। আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। তারাও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতামত তুলে ধরেন। নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ এভরিথিং ইজ রেডি। কেয়ারটেকার গভর্নমেন্টের যে চ্যালেঞ্জ হয়েছে ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং শিক্ষাটি এরকমই যে যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার তাদেরকে জুলাই সনদ সম্বলিত নতুন কনস্টিটিউশনের অধীন শপথ গ্রহণ করতে হবে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না এমন বক্তব্য পুনর্ব্যক্ত করেন দলটির নেতারা। এ নিয়ে সরকারের ভূমিকারও সমালোচনা করেন। জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে, এটা কোনো কথার কথা না, এটা জরুরি। কারণ আমরা 1-1.5 বছর কাজ করার পরে কমিশন কিংবা সরকার পরের সরকারের কাছে একটা সুপারিশপত্র তুলে দেবে, এই জায়গায় তো আমরা জুলাই সনদকে দেখতে চাই নাই। গণভোট আগে হতে পারে বলে সমস্যা কোথায়? আপনার ইলেকশন ডেতে যদি গণভোটও হলো আর ইলেকশনের যে ক্যান্ডিডেট ওই ভোটও হলো, সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। এই জন্য হলো সরকারের আগে নির্বাচন কমিশন, একটা অথর্ব মার্কা বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধ হবে বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপিকে পোলা বলা, ভাব বলা, এইসব ভাওতাবাজি বন্ধ করেন আপনাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে নোট অব ডিসেন্ট না রাখার বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি। একথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে রাজশাহীতে পর্যটন মোটেলের সামনে সাংগঠনিক বিষয় আলোচনায় একথা বলেন তিনি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ অন্ধভাবে দল বা মার্কার সমর্থক এখনোই আগের মতো আর অবস্থাটি নেই। সেই জন্য আমরা নির্বাচনের পূর্বে এই গণভোটের যে সিদ্ধান্ত, এটিকে আমরা আমাদের জায়গা থেকে ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি। যারা গণভোটকে ভয় পায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, শুধু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আরেক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। তিনি বলেন, 2006 সালের 28 অক্টোবর শেখ হাসিনার নির্দেশে নিষ্ঠুর ও নজিরবিহীন হত্যাকাণ্ড ঘটানো হয়। 28 অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা, ইনু, মেনন সহ 14 দলের নেতাদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের লগি বৈঠার হামলায় নারকীয় হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। রাজধানীর রামপুরা এলাকায় ঢাকা মহানগর উত্তর ও বায়তুল মোকাররম উত্তর গেটে দক্ষিণ জামাতে ইসলামী সমাবেশ করে। রামপুরার সমাবেশে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা গণভোটে ভয় পায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায়, সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত? যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। বায়তুল মোকাররম উত্তর গেটে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, 2006 সালের 28 অক্টোবর হত্যা মামলাটি পুনরুজ্জীবিত করে নির্দেশদাতা শেখ হাসিনা সহ 14 দলের শীর্ষ নেতাদের ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান। জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে, তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক। এদিকে 28 অক্টোবরের হত্যাকাণ্ডকে পল্টন ট্র্যাজেডি দিবস ঘোষণা দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাবে প্রদর্শনীতে লগি বৈঠার হামলায় নিহত জামাত শিবির নেতাকর্মীদের ছবি ও বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফিল্মি স্টাইলে খুলনা নগরের দৌলতপুর থানা এলাকায় একই দিনে 2 বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে জানালার কাঁচ ভেঙে দিয়েছে। ভুক্তভোগীদের মহসিন কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন, আর মেহেদি রড সিমেন্টের ব্যবসায়ী। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। 4টি মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছিল খুলনার দৌলতপুর এলাকায়। এক পর্যায়ে একটি বাড়ির সামনে থেমে পালাক্রমে গুলিবর্ষণ করে তারা। কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করা মহসিনের বাড়িতে হয় এই হামলা। ঠিক এর পরপরই প্রায় 2 কিলোমিটার দূরে রড সিমেন্ট ব্যবসায়ী মেহেদির বাড়িতেও একই কায়দায় চলে গুলিবর্ষণ। আমি নামাজ পড়তেছিলাম, রুকুতে ছিলাম, বৈঠকে ছিলাম। বৈঠকে অবস্থায় দেখি মোটরসাইকেল চলে আসছে 4-5টা। গুলি করছে, কে করছে তা জানি না, গুলি করছে এই যে শব্দ পাইছি। প্রথমে 2টা গুলি করছে, তারপরে পরপর 5-7টা গুলি করছে। 2টি ঘটনায় কেউ আহত হয়নি, তবে একই দিনে এরকম সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পরিবার দুটিও ভয়ে দিশেহারা। আমাদের কোনো শত্রু নেই, আর আমাদের এরকম কোনো মন মানসিকতা নেই, মন্তব্য নেই। হঠাৎ করে এখন আল্লাহ পাক জানি কি করে দিচ্ছে, আমরা জানি না কিছু। বেশ কয়েকজন আছে সেটা বুঝতে পারলাম যে হ্যাঁ 4-5 জন আছে। আর গুলির শব্দে যেহেতু আমি অনেক দূরেই ছিলাম, কারণ কাছাকাছি আসার সাহস করিনি। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই আইনের আওতায় আনা হবে তাদের। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ওদের ম্যাক্সিমাম হেলমেট পরিহিত ছিল এবং কয়েকজন হেলমেট ছাড়া ছিল। তো আমরা সেই ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিস করে যারা হেলমেট পরে নাই এদেরকে আমরা আশা করছি যে আইডেন্টিফাই করা সহজ হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
টঙ্গী থেকে মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের অভিযোগ অসত্য, এই তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক। তিনি জানান, মুহিবুল্লাহ মানসিকভাবে সুস্থ নন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখেছেন মামলার বর্ণনার সঙ্গে বাস্তবতা মিলছে না। এই ঘটনা কেন সাজানো হলো, এর পেছনে আর কেউ আছে কিনা তার খোঁজ করছে পুলিশ। অনেক রাতে পঞ্চগড় নামছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। তার অভিযোগ, 22 অক্টোবর সকাল 7টার দিকে তাকে অপহরণ করা হয়। শিলমনে সিএনজি ফিলিং স্টেশনের সামনে কয়েকজন তাকে তুলে নেয় একটি অ্যাম্বুলেন্সে। ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ বলছে, মুহিবুল্লাহ বাসা থেকে বের হন 6টা 52 মিনিটে। 6টা 53 মিনিটে মসজিদ ছাড়েন। তিনি আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন 6টা 54 মিনিটের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্লেষণ, তাকে পথরোধ করে অপহরণ করা হয়নি। ফুটেজে বিষয়টি ধরা পড়ায় মুহিবুল্লাহ নিজেও স্বীকার করেছেন তা। এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মুহিবুল্লাহ গা ঢাকা দিয়েছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ। ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে, সেটার সত্যতা আমরা পাচ্ছি না। মুহিবুল্লাহর এমন অভিযোগ তোলার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আরও কারো জড়িত রয়েছে কিনা এটি এখনো আমরা স্পষ্ট করতে পারিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর এখনও অনেক শিশুর দিন কাটছে মানসিক ট্রমায়। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে গাজীপুরের একটি রিসোর্টে আয়োজন করা হয় আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি অনুষ্ঠানে। শিশুদের মনের গভীর থেকে ভয়াবহ সেই স্মৃতি ভুলাতে দিনভর ছিল নানা আয়োজন। অংশ নেন মাইলস্টোনের শিক্ষকরাও। 21 জুলাই 2025-এর ঠিক দুপুর, বিকট এক শব্দ বদলে দেয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কয়েকশো শিক্ষার্থীর জীবন গল্প। ভয়াল সেই দিনে সহপাঠীদের দগ্ধ আর বিভৎস চেহারাগুলো জমাট হয়ে বিধে আছে কোমলমতিদের বুকে। আমরা সবাই জানি 21 জুলাই ট্র্যাজেডির কথা। দুঃসহ সেই স্মৃতিগুলো অপসারণ হওয়া দরকার। তাই তো পূর্বাচলের ছুটি রিসোর্টে 40 জন শিশুকে নিয়ে হলো বিশেষ আয়োজন। মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় দিনভর প্রকৃতিকে ছুঁয়ে অনুভব করে নিজেদেরকে উন্মুক্ত করার সুযোগ দেয়া হয় শিশুদের। মনের গভীরে জমে থাকা কষ্টগুলো তুলে ধরে তারা। ও আমাকে ছাড়ে চলে গেছে অনেক দূরে। ও 33 দিন পরে মারা গেছে। ও আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। একজনের হলো জারি ফারহান আনফরচুনেটলি মারা গেছে। আমি তাকে ওই অবস্থায় দেখে আমি নিজেই কেঁদে দিয়েছি। তখন আমাকেও খালি একটা প্রশ্ন করেছিল, আমার মুখ কি দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে? শিশুদের জমিয়ে রাখা কষ্টগুলো রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ক্যানভাসে। কারোর ক্যানভাসে ফুটে ওঠে 21 জুলাইয়ে লেলিহান শিখায় জ্বলতে থাকা প্রিয় স্কুল ভবনের দৃশ্য। কেউ আবার আনমনে আঁকে আগুনের কুণ্ডলি পাকানো ধোঁয়া। মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের আগুনে, সেটা ছবি। পুরার সময় যে আগুনের হচ্ছিল, তো উপরে ধোঁয়াটা হলো রিপ্রেজেন্ট করার জন্য আমি এই গ্রে কালার ইউজ করতেছি। আর কি আমার গ্রিন কালারটা অনেক পছন্দ, এই জন্য ভাবলাম গাছ আঁকি। শিক্ষকদের অনেকেই এখনো ভুলতে পারেননি সেই দিনের স্মৃতি। আয়োজকরাও বলছেন, শুধু বিনোদন নয়, শিশুদের মনের গভীর থেকে দুঃসহ স্মৃতি বের করে আনারই প্রয়াস এটি। দায়িত্ব পালন করতে পেরেছি বলে আজকে আমি বেঁচে আছি এবং অনেক বাচ্চাদের জীবনও বেঁচে গেছে। উত্তর পাশে একটা পকেট গেট ছিল, আমি 25টে আমার পায়ে ডান পা দিয়ে লাথি মেরে ওটা ভেঙে আমার সাথে অনেক স্টুডেন্ট ওখান থেকে বের হয়েছে। আমরা চাই না এরকম দুর্ঘটনা ঘটুক, কিন্তু যদি হয় তখন যেন আমাদের বাচ্চারা, কোমলমতি বাচ্চারা সেটাকে ফেস করতে পারে। ওই রেডিনেসের জন্য এই এক্সচেঞ্জ অফ এক্সপেরিয়েন্স এটা আসলে খুবই জরুরি। খেলার ছলে শিশুদের শেখানো হয় জীবনের নানান শিক্ষণীয় দিক। শেষে চাপা কষ্ট, বেদনা বা মন খারাপের কারণগুলো কাগজে লিখে ভাসিয়ে দেয় শিশুরা। দুঃখ স্মৃতিগুলো এভাবেই যেন পেছনে ফেলে তারা এগিয়ে যেতে পারে, সেই প্রার্থনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, গাজীপুর।
ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা। ক্যাটাগরি 5 মাত্রার শক্তি নিয়ে ঝড়টি আঘাত এনেছে জ্যামাইকায়। এ সময় ঝোড়ো বাতাসের গতি 175 মাইল ছাড়িয়ে যায়। কোথাও কোথাও 17 ফুট পর্যন্ত সামুদ্রিক ঢেউ আঘাত হানে। জ্যামাইকার পাশাপাশি হাইতি এবং ডোমিনিকান রিপাবলিকেও চলছে ঝড়ের তাণ্ডব। 3 দেশে এখন পর্যন্ত প্রাণ গেছে 7 জনের। ঝড়ের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে এই দৃশ্যই যেন তা বলে দেয়। ক্যারিবিয়ান উপকূলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসার কেন্দ্রের দৃশ্য এটি। মার্কিন সামরিক বাহিনীর বিশেষ বিমান থেকে ধারণ করা হয় এই দৃশ্য। মঙ্গলবার জ্যামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। ক্যাটাগরি 5 মাত্রার শক্তিতে তাণ্ডব চালাচ্ছে দেশটির উপকূলীয় এলাকা জুড়ে। ঝড়ের প্রভাবে কোথাও কোথাও 175 মাইল গতিতে বইছে ঝোড়ো বাতাস। আঘাত হানছে প্রায় 17 থেকে 20 ফুট উচ্চতার ঢেউ। এরই মধ্যে 40 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। স্যাটেলাইট ট্র্যাকারে দেখা যায় অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলছে ঝড়টি, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। জ্যামাইকার 100 বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির 70% মানুষেরই উপকূলীয় এলাকায় বসবাস, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ঝড়ের কারণে ক্ষতির মুখে পড়বে প্রায় 15 লাখ মানুষ। প্রস্তুত করা হয়েছে 900 আশ্রয় কেন্দ্র। ভয়াবহতার একই চিত্র অপর 2 দেশ হাইতি এবং ডোমিনিকান রিপাবলিকেও। এরপর কিউবা এবং বাহামা অতিক্রম করবে ঝড়টি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ব্যাপক বৃষ্টি আর প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। রাজ্যের 19 জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা ও কর্ণাটকে জারি করা হয়েছে সতর্কতা। সেখানে মধ্যম থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এসব রাজ্যে ভূমিধসের শঙ্কায় 25টির দুর্যোগ মোকাবেলা দল মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও 20টি দল। এরই মধ্যে 35টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম এলাকায় গভীর নিম্নচাপের কারণেই সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের। এটি ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 110 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ভারতের উপকূলীয় এলাকায়। মন্থার প্রভাবে বাংলাদেশের উপকূল এবং উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ব্রিটেনের কাছ থেকে 20টি ইউরোপ ফাইটার টাইফুন জেট যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তুরস্ক। সোমবার আঙ্কারা সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মধ্যে প্রায় $11 বিলিয়ন চুক্তি সই হয়েছে। লন্ডন জানায় ন্যাটোভুক্ত 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্যে হয়েছে এই চুক্তি। ধারণা করা হচ্ছে চুক্তির আওতায় প্রথম ফাইটার জেট 2030 সাল নাগাদ হতে পারে তুরস্ক। এর আগে গত জুলাইয়ে 40টি টাইফুন জেট কিনতে ব্রিটেনের সাথে প্রাথমিকভাবে ক্রয় চুক্তি সই করেছিল তুরস্ক। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।